ভারতের কাশিমপুর থেকে আসা একজন জমিদার কিভাবে রাজশাহীর তানোরের কামারগাঁয়ে একটি জমিদারি প্রথা চালু করেছিলেন সেই বিষয়টি আজকে তুলে ধরব আজকের এই ভিডিওতে। এখানে ছিল রাজবাড়ি মানে কাছারি বাড়ি। আচ্ছা, সেটা হলো কামরান রাজা বলে আমাদের শোনা কথা। তো তারপর তো নাই, এখন সরকারিভাবে ওটা ভাঙ্গে এখন এখানে শহীদ মিনার হয়েছে। আর প্রাচীন বলতে গেলে এই বাড়িটা আছে। উনি মালিক ছিলেন, এখানকার মালিক ছিলেন। ওনাকে আসলে কি বলা হতো? রাজা মহারাজা। ইনি এখানে থাকতেন না? না, কোথায় থাকতেন উনি? থাকতো কাশিম বাজার, মুর্শিদাবাদ কাশিম বাজার। মুর্শিদাবাদে। হ্যাঁ, লক্ষ্মীনারায়ণ মূর্তি ওটা আমরা মিউজিয়ামে জমা দিচ্ছি। এই মিউজিয়াম রাজশাহী মিউজিয়ামে রাখা জাদুঘরে। এটার দাম কে যেন বলছিল কত টাকা? বলেছিল 8 কোটি টাকা দাম বলেছিল। 8 কোটি টাকা দাম বলেছিল। বলে আমার কাছে বিক্রি করেন। মাটি দিয়ে আবার করা লাগছে, কারণ অনেক জায়গা চটে গেছে। জমিদারের আসল পরিচয় এবং বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার আমন্ত্রণ রইল। আমরা রওনা দিয়েছি তানোরের উদ্দেশ্যে। আর এখানে এসে সবথেকে মজার বিষয় হচ্ছে যে রাস্তাটা এত ভাঙা, মানে গাড়ি যাওয়া মুশকিল হয়ে গেছে। তো আপনারা যারা আসবেন তারা এই সাইড দিয়ে না এসে রাজশাহী শহর দিয়ে বা অন্য একটা মোহনপুর সাইড আছে ওখান দিয়ে আসতে পারেন। যাওয়ার পথে আমাদের চোখে পড়ল সুন্দর একটি ব্রিজ, যার নাম হচ্ছে বুরুজ ব্রিজ। তানোর বাজার থেকে আমরা ভ্যান যোগে রওনা দিয়েছি কামারগাঁওর উদ্দেশ্যে। বন্ধুরা, এখন আমি রওনা দিয়েছি তালন্দ বাজার থেকে, যাচ্ছি কামারগাঁওয়ের উদ্দেশ্যে। কামারগাঁওতে প্রাচীন একটি স্থাপনা রয়েছে এবং সেই স্থাপনাটা আপনাদের মাঝে এখন আমি তুলে ধরব। হালকা রোদ এবং শীতের মৃদু বাতাস প্রাকৃতিক সৌন্দর্যে একদম আমার মনকে বিমোহিত করেছিল। অবশেষে আমরা পৌঁছে যাই সেই কাঙ্ক্ষিত স্থানে। এখানে ছিল রাজবাড়ি মানে কাছারি বাড়ি। আচ্ছা, সেটা হলো কামরান রাজা বলে আমাদের শোনা কথা। তো তারপর তো নাই, এখন সরকারিভাবে ওটা ভাঙ্গে এখন এখানে শহীদ মিনার হয়েছে। আর প্রাচীন বলতে গেলে এই বাড়িটা আছে। জমিদার বাড়ির পাশে একটি দোকান নিয়ে বসে আছেন এখানেই বসবাসকারী একজন। এই জমিদার বাড়ির নাম কি? মহারাজার কাছারি। মহারাজা কাছারি। মহারাজার নাম কি ছিল? মহারাজার নাম ছিল সুধীর নন্দিনী রাজা। সুধীর নন্দিনী। আচ্ছা, হচ্ছে এটা মানে মহারাজার কাছারি ছিল এটা। আর এটা হচ্ছে থাকতো হচ্ছে এই প্রহিতেরা থাকতো। আর আমার শ্বশুর আবার এখানে কাজ করতো। তখন আমার এই বাড়ি ঘর তখন করে ফেললো, তখন ছিল না। তখন আমার শ্বশুরকে এখানে ওরা রাখে ওরা চলে গেছে। আমার বিয়ে হয়েছে এখানে। আমি বিয়ে হয়েছে যখন আমার বয়স 7, তখন আমি এবার বিয়ে হয়ে আসছি। 7 বছর বয়সে বিয়ে হয়েছে? হ্যাঁ। বাড়ি মালিকের পারমিশন নিয়েই ভেতরে ঢুকে গেলাম সে প্রাচীন স্থাপনা দেখার জন্য। এটা মূলত মন্দিরের গেট ছিল। আর সে সময় এখান দিয়েই যারা মন্দিরে পূজা দিতে আসতো বা যারা মন্দিরে পূজা দিত তারা এইখানে এসে পাশ দিয়ে গেট দিয়ে একদম ঢুকে যেত। সামনে যেতে চোখে পড়ল প্রাচীন আমলের সন্ধ্যা প্রদীপ জ্বালানোর একটি জায়গা।
এই জমিদারির প্রধান জমিদার না থাকলেও বাড়িতে যারা বসবাস করেন ঠিক এখানে একটি তুলসী গাছ লাগিয়ে রেখেছেন। যখন আসেন এটা রাধা গোবিন্দ মন্দির। একসময় ঠিক এইখানেই ব্যাপক জমজমাটভাবে পূজার আয়োজন করা হতো, কিন্তু বর্তমানে কালের বিবর্তনে এটি প্রায় ধ্বংসের পথে। অর্ধভাঙা ঠিক এই জায়গাতেই বসবাস করছেন স্থানীয় একজন বাসিন্দা। যেহেতু বইপত্রে কোনো রকম ইতিহাস লেখা নেই, তাই এই জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে আমি আপনাদের মাঝে বেশি কিছু তুলে ধরতে পারলাম না। আপনার দাদা দাদের এখানে থাকতো? পূজা বাইরে হতো? আপনি পূজা হতে দেখেননি? এখানে দেখিনি। এই জমিদার বাড়ির সব থেকে অক্ষত জায়গা হচ্ছে এই স্থাপনাটি। ইটের তৈরি স্থাপনার ওপর মাটির প্রলেপ দিয়ে বসবাস করছেন বছরের পর বছর। মাটি দিয়ে বানানো পরে মাটি দিয়ে, হ্যাঁ, ইয়া করছে, লেপছে। মাটি দিয়ে আবার হচ্ছে ইয়া করা লাগছে, কারণ অনেক জায়গা চটে গেছে, দেখতে খারাপ লাগছে, দিয়ে পুরাটাই আবার মাটি দিয়ে। আপনারা এখন এখানে বসবাস করেন? এখন হ্যাঁ, এখানেই বসবাস করি। এই বসবাস করেন জমিদার বাড়িতে, পুরাতন জমিদার বাড়ি, ভয় লাগে না? না, কোনোদিন ভয়টা কিছু দেখেননি? না না, কিছু ভয় দেখিনি বাবা। জমিদার না হয়ে তো জমিদার বাড়িতে বসবাস করতেছেন। আমরা অসহায় মানুষ। এখানে কয়টা রুম ছিল? এই দুইটা রুম ছিল, ওই দিক দুইটা, এই দিক দুইটা, চারটা। এখন আপনি কোন ঘরে থাকেন? এই ঘরে থাকি। এটা আগে না পরে? পরে আমরা করেছি। ও আচ্ছা, ঠিক। ওটাতে ছিলাম, ওটা আমার ছেলে থাকে, বৌমা থাকে। ওই দেখলাম ভিতরে। হ্যাঁ, ওটা আমার বৌমা ছেলে থাকে, আর আমি এই ঘরে থাকি। ওই ঘরে আমার এক মেয়ে থাকে। পাশেই রয়েছে আরেকটি মন্দির, যে মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়েছে। এটা দুর্গা মন্দির? এটা এখানে কি নিয়মিত পূজা অর্চনা হয়? হ্যাঁ। আর ওইটা কিছু হলো বললেন, কাচারি? না, ওটা মানুষ থাকা রুম। আচ্ছা, ওই যে পুরোহিতেরা থাকে, পুরোহিতের জন্য। এমনি লোকজন থাকে, ছিল জমিদার আমলে। আর এখানে পূজা হতো। এটা আসলে কি ছিল বা কতটুক জানেন? এটা রাজার মন্দির ছিল, কাশিম বাজার শ্রীচন্দ্র নন্দী। এটা মন্দির ছিল? মন্দির। মন্দিরের পাশাপাশি কি কি স্থাপনা ছিল এখানে? ওনার তৈরি এখানে অফিস ছিল, তারপরে এখানে বাসা ছিল পাশে, এই যে এই জায়গার বাসা ছিল ঠাকুরের। অফিস ছিল এখানে? হ্যাঁ, এখানে অফিস ছিল, মানে কাচারি বলা যায় এটা? কাছারি ভূমি অফিস। ভূমি অফিস ছিল, 2 থানার অফিস ছিল এই জায়গায়। উনি মালিক ছিলেন। এখানকার মালিক ছিলেন। ওনাকে আসলে কি বলা হতো? রাজা, মহারাজা। ইনি এখানে থাকতেন না? না। কোথায় থাকতেন উনি? থাকতো কাশিম বাজার, মুর্শিদাবাদ কাশিম বাজার, মুর্শিদাবাদে, ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে থাকতেন। একানের অংশ, একানি রাজা। ও অংশ কতখানি বলতে আমি রেকর্ড দেখিনি, তা জানি না। ভালো লোক, ভালো লোক ছিল, তাই না? বেইমানি করেন।
আমার বুদ্ধি করেন এখন। ওনার নাম কি? কার? যে একজন মালিক ছিলেন। শিরিশচন্দ্র নন্দী। আপনি কি হ্যাঁ, লক্ষ্মীনারায়ণ মূর্তি ওটা আমরা মিউজিয়ামে জমা দিছি কমিটি করে। আমার বড় ভাই ছিল সেই কমিটির মধ্যে, এক কাকাও ছিল। এই মিউজিয়াম রাজশাহী মিউজিয়ামে রাখা জাদুঘরে। এটার দাম কে যেন বলছিল কত টাকা? ও বলেছিল 8 কোটি টাকা দাম বলেছিল। 8 কোটি টাকা দাম বলেছিল। বলে আমার কাছে বিক্রি করেন। আমরা তো ওগুলো বিক্রি করতে পারিনি। পরে আমরা এগুলো জানতে পেয়ে ইয়াতে রেখে দিছি, মিউজিয়ামে দিয়ে দিই, সরকারি ভাবে জমা দিয়ে দিছি। একটা কাছাই বাড়ি যে রাজা শ্রীচন্দ্র নন্দীর রাজস্ব, এখানে ভূমি অফিস ছিল, সিওরেপ ছিল। এলে 1 নম্বর খাস করতেন এরিয়া গোটাটাই, গোটা বাজার থেকে আমি ওই পর্যন্ত ভিতরে যত যাবতীয় পুরোটাই রাজা ছিল। হ্যাঁ হ্যাঁ, রাজশাহী এখন কোনো চিহ্ন নেই না? এখন কোনো চিহ্ন নেই, দেখার মতন কিছু নাই। বন্ধুরা, তানোরের আরও বেশ কয়েকটি ভিডিও আপনাদের মাঝে হাজির করা হবে। ভিডিওগুলি দেখতে আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন।